প্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাই নিশ্চয়ই খুব আনন্দে ঈদ উৎসবে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে মেতে আছেন। সেই সময়টায় পছন্দের সেলিব্রিটিরা কি করলো, কি খাচ্ছে, কিভাবে আসলে দিনটাকে উদযাপন করছে সেটাও নিশ্চয়ই জানতে ভীষণ ইচ্ছে করছে। আমার তো সবসময়ই করে থাকে এবং আজকে আমার সাথে এরকমই একজন স্পেশাল মানুষ আছে। আমি বিশ্বাস করি এবং আমি জানি যে তার আজকের এই আড্ডাটা শোনার পরে আপনাদের ঈদটা আরেকটু কালারফুল হবে। সো আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবণ তৌহিদা আছি প্রতিদিনের বাংলাদেশের স্পেশাল এই আয়োজনে রংধনু গ্রুপ প্রেজেন্টস স্টার আড্ডা পাওয়ার বাই রামাদা বাই উইথ ধামে। কে আছে আমার সাথে একটু টুইস্ট করে বলি। যিনি আছেন তিনি ভীষণ ভীষণ মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ। তাকে আরও সুন্দর করে যদি বলি, সুন্দর একজন মানুষ, বিউটি উইথ ব্রেন, কিন্তু সেই সাথে খুবই স্পষ্টবাদী। আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালোবাসার একজন মানুষ, অভিনেত্রী শবনম ফারিয়া। হ্যালো, ঈদ মোবারক। হ্যালো, ঈদ মোবারক। যখনই তোর সাথে আমার দেখা হয় তখনই আমার মনটা ভালো হয়ে যায় এবং আজকেও তাই। খুব সুন্দর লাগছে, একেবারে নতুন বউ লাগছে। কাতান শাড়ি পরা তো সম্ভবত এখন তো কাতান শাড়ি মানুষ একটু কম পরে, সেজন্য সম্ভবত। না, আমরা ঈদ ওকেশন বা আমাদের যে আসলে ফেস্টিভ্যাল যেটাকে বলি, যে ফেস্টিভ পিরিয়ড গুলো থাকে, আমরা সবসময় কিন্তু ওই যে কাতান, জামদানি, এই শাড়িগুলোর মাঝে কিন্তু অনেক কিছু খুঁজে ফিরি। তো যাই হোক, ঈদ কেমন চলছে? ঈদ খুবই ভালো চলছে আপু। এই একটা সময় যখন পরিবারের সবাই একসাথে থাকে, আর এবছর আমার বড় বোনও বাংলাদেশে, গত 3 ঈদ ও দেশের বাইরে ছিল। সো এবার আমরা ফুল ফ্যামিলি ঢাকাতে থাকাতে আসলে উৎসবটা একটু ভিন্ন হয়ে যাচ্ছে আর কি, কারণ প্রতিদিনই কেউ না কেউ আসছে, বা ওই বাসে যাচ্ছি সেই বাসে যাচ্ছি। এই তো আসলে তোর সাথে দেখা হওয়ার সাথে সাথে আমি এত এক্সাইটেড হয়ে গিয়েছি। দর্শক, আপনাদেরকে আরো একটা পরিচয় আমি পরিচিত করতে চাই শবনম ফারিয়ার সাথে। নতুন পরিচয় আমরা ওকে পেয়েছি আসলে ব্লগার হিসেবে দেখেছি, জার্নালিস্ট হিসেবেও দেখেছি, এখন কর্পোরেট লাইফে কেমন যাবে দিনটা? কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু চিন্তিত, কারণ জাস্ট ঈদের ছুটিটা শেষ হওয়ার সাথে সাথেই আমার নতুন লাইফ শুরু হচ্ছে। সো দর্শকদেরকে জানিয়ে দেই কি সেই নতুন লাইফ। আমি একটা মোবাইল সেবাদান কোম্পানিতে হেড অফ পার্টনারশিপ হিসেবে জয়েন করছি। এই তো, মানে আমার পড়াশোনা যেটা আমি করেছিলাম অনেক কষ্ট করে, সেটাকে ফাইনালি একটা কাজে লাগানো যাচ্ছে আর কি। এই না, এটা খুবই সুন্দর একটা জিনিস যুক্ত হলো ক্যারিয়ারে আর কি। সেই জায়গাটা নিশ্চয়ই আন্টি ভীষণ খুশি। আমার মা খুশি, আমার পরিবারের সবাই আসলে খুশি। কারণ তুমি জানো, দর্শকরা হয়তো সবাই জানে না যে আমার ফ্যামিলি থেকে আসলে কখনো খুব বেশি চাইতো না যে অভিনয়টা আমার প্রফেশন হোক। মানে শখের বসে যখন প্রথম করেছি তখন ওরা খুব খুশি ছিল, বাট যখন রেগুলার কাজ করা শুরু করলাম তারা আসলে সেটা চায়নি। তারা চেয়েছিল যে আমার অন্য কোনো কিছু একটা আমি করি পার্মানেন্টলি, মাঝে মাঝে অভিনয়টা করি। কিন্তু সেটা আসলে আমার অভিনয় করতে খুব ভালো লাগছিল এবং আমি ভীষণ এনজয় করেছি ওই টাইমটাতে। তো কোভিডের পরে যেটা আসলে আমার জীবনে অনেক ধরনের চেঞ্জ এসছে, কোভিড এসছে, এবং কোভিডের সবার জীবনে যে চেঞ্জ এসছে তার চেয়ে আমার জীবনে একটু বেশি চেঞ্জ এসেছিল আমার ব্যক্তিগত জীবনে। তো তখন আসলে আমার মনে হয়েছে যে আসলে শুধুমাত্র অভিনয় না করে যদি আমি আরো কিছু করি। সো ওই সময় আসলে আমি আবার একটা মাস্টার্স শুরু করি, মাস্টার্সটা জাস্ট শেষ হলো। তো তারপর পরই আসলে আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করা শুরু করলাম। সো ফাইনালি আর কি কিছু হচ্ছে। সো আমার ফ্যামিলি খুব হ্যাপি, স্পেশালি আমার মা আর দু বোন, যার পর নাই খুশি আর কি। তো সেই জন্য আসলে আমি খুশি। না, আমিও খুব খুশি যে নতুন পরিচয়ে আমরা ফারিয়াকে পাবো। দেখা যাক সেটা কতটুকু আসলে গ্লোরিফাই করে ফারিয়াকে। কিন্তু একটা সময় ছিল যে ঈদ মানে ফারিয়ার কাছ থেকে অনেক অনেক কাজ পাওয়া, বা ফারিয়ার ব্যস্ততার মাঝে ব্যস্ততা থাকা অনেক বেশি। এই সময়টা এখন একটু বেছে বেছে কাজ করা হচ্ছে। এবার ঈদে ফারিয়াকে আমরা কেমন ভাবে পাচ্ছি? আপু, আমি তো গত 2 বছর মাস্টার্স নিয়ে ভীষণ বিজি ছিলাম। মানে কোভিডটা শেষ হলো, কোভিডটা শেষ হওয়ার ঠিক আগে আমি আমার মাস্টার্স শুরু করলাম। সো প্রথম বছরটা আসলে আমি নাটক করার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবারই দেখা যায় যে ঈদের ঠিক পর আমার সেমেস্টার ফাইনাল থাকে। সো ওই টাইমটাতে আমার পড়াশোনার এত প্রেশার থাকে, সব অ্যাসাইনমেন্টগুলো থাকে, আমার জাস্ট পাগল লাগতো। সো একটা ঈদ যাওয়ার পর আমি বললাম যে না, আমি আসলে দুটো একসাথে করতে পারবো না। আর যেহেতু একটা বড় গ্যাপের পর আমি শুরু করেছি, আমি চেষ্টা করে চাচ্ছিলাম যে এটা শেষ করে আমি আবার ঠিকঠাক মতো অভিনয়ে ফিরি। তো যার জন্য আমার ওই গত 2-3 বছর ধরেই আমার ঈদে একটা দুটো এরকম করেই নাটক যাচ্ছিল। তো এবছর আমি মানে এবছর কি, আমি গত বছর থেকে যেটা ভেবেছিলাম যে আমি শুধুমাত্র ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মে কাজ করব আর নাটক করব না, কারণ ওরকম ভালো গল্প আসছিল না। আর এখন যেহেতু আসলে একটা সময় যাচ্ছে ওটিটির, সো এখন আসলে আমরা সবাই ওটিটির দিকে একটু ঝুঁকে পড়েছি, এবং ওটিটির কাজগুলো দর্শকও দেখে, ওগুলোর বাজেট ভালো থাকে, মান ভালো থাকে, এবং আমাদের ডিরেক্টরও একটু যত্ন করে বানায়। সো লাস্ট আমার একটা ওয়েব সিরিজ আসলো মোবারক নামার। সো ওইটারও অনেকদিন মানে ওটার প্রায় 1 বছর আমি কোনো নাটক করিনি। মোবারক নামার পরে এবার আমি জাস্ট ঈদের
2টো বা 3টে নাটক করেছি, মানে এটাও ধরে যে গল্পগুলো খুবই অন্যরকম সুন্দর শুধুমাত্র সেই জন্য। আচ্ছা, তাও ভালো বলতে ইচ্ছে করছে যে না আমরা অ্যাক্টিংয়েও ফারিয়াকে পাবো, মানে কর্পোরেট লাইফের পাশাপাশি, এবং খুবই উদ্ভট উদ্ভট যে নিউজের হেডলাইনগুলো থাকে সেখান থেকেও আমি একটু দুষ্টুমি করেই বলতে চাই দর্শকদেরকে যে আর ভিক্ষা করে খাইতে হবে না। আচ্ছা, আপু মাঝে মাঝে এমন ধরনের জমিয়ে জমিয়ে রাখা যে টাকাগুলো শেষের দিকে শবনম ফারিয়ার কি অবস্থা সেই জায়গাটা? দেখো আপু, তুমি তো আমার ফ্যামিলি সম্পর্কে জানো, তো আমার ফ্যামিলির মানুষজন যখন এই ধরনের সংবাদ দেখে ওরা লাইক এগুলো কেন লিখছে, কি কারণে, তুমি কি বলেছো? আচ্ছা, আমি এই ধরনের কিছু বলি এই নিউজের মানে হেডলাইনটা দেখে। আর কিছুদিন পরে শবনম ফারিয়া ভিক্ষা করে খাবে, এটা নিয়ে আসলে আমি বলি আচ্ছা শবনম ফারিয়া কি এটা দেখেছে, দেখার পরে ওর রিঅ্যাকশনটা কি? আমি রিঅ্যাকশনটা নিতে চাই। আমি জাস্ট আমি না প্রথমে গুরুত্ব আমি ভাবছি কেউ ফান করছে, হ্যাঁ মানে কিছু স্যাটায়ার কিছু আসে না, সো সেরকম। তো আমি প্রথমে গুরুত্ব দেইনি। সন্ধ্যাবেলা দেখি আমার তো ফেসবুক প্রোফাইল ডিঅ্যাক্টিভেটেড, জাস্ট পেজ ডাউন। সো আমি দেখি আমার পেজে প্রচুর মেনশন করে এরকম আসছে। পর আমি ক্লিক করে দেখি এটা সংবাদ। আসলেই মানে শোন, তোর হচ্ছে ফেসবুক অন থাকার কোনো দরকার নাই, পেজে যে পরিমাণ ঝড় উঠতে থাকে এক একটা স্ট্যাটাস দেওয়ার পরে, তো এরপর আর কি বলার আছে? আমি স্ট্যাটাস দাও বন্ধ করে দিয়েছি, বিশ্বাস করো। আমি আর আমার এইসব উদ্ভট নিউজ আমি আর নিতে পারি না। থাকে না, ধরো কাজ যখন আসে কোনো, তখন তো আমরা চাই কাজটাকে প্রমোট করতে, রাইট? তখন ধরো আমি অনেক টক শোতে যাই বা কাজটাকে প্রমোট করার জন্য যা যা করতে হয় এটা তো আসলে নিজ দায়িত্ব থেকেই আসে যে আমার কাজটা সবাই দেখুক, সেটা আমার ভালো লাগে। কিন্তু ধরো আমি আটাম খাচ্ছি নাকি আমি কি করছি, এইটা যে একটা সংবাদ হতে পারে, মানে শ্রাবণ আপু আমার মাঝে মাঝে অসুস্থ লাগে যে এটা কেন নিউজ হচ্ছে, মানে কি জন্য নিউজ হচ্ছে। হ্যাঁ, এই যে নিউজ হওয়াটা, ভাইরাল হওয়াটা, বা এই যে ট্রেন্ডটা চলছে বাংলাদেশে এখন, এটা এই যে 8টা আম খাওয়ার যে সময়টা এখন কিন্তু তার থেকে 100 গুণ বেড়ে গিয়েছে। এখন আপু কিছু মানুষ চায় ভাইরাল হতে, এটা তারা নিজ থেকে চায়। যে তাহলে এই প্রশ্নটা তো আমাকেও অনেকেই করেছে, বা যেহেতু আমি খুব ক্লোজ শবনম ফারিয়া, যে শবনম ফারিয়াও কি ভাইরাল হতে চায়, জন্য কি এই ধরনের স্ট্যাটাস বা এই ধরনের আম বিশ্বাস করো আপু, আমার কোনো ইচ্ছা নাই যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোথাও ভাইরাল হতে, বিকজ আমার কাছে মনে হয় আমার যেটা কাজ পেশা অভিনয় করা সেটা আমি ঠিকঠাক করি, হ্যাঁ। সো আমি চাই যে আমার ওইটা নিয়েই আলোচনা হোক, কিন্তু সামহাও আমার যে বেস্ট পার্ট যেটা যে আমার অভিনয়, সেটা ছাড়া বাকি সবকিছু নিয়ে আলোচনা হয়। সো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট? আই ফিল হরিবল, লাইক হোয়াই উড ইউ ডু দ্যাট? মানে আমি তো এখানে এসেছি অভিনয় করার জন্য, এবং অভিনয়ের বাইরে কিন্তু আপু আমি খুব কম কাজ করি, মানে আমি খুবই বাসায় থাকা, তুমি আমি বাসা থেকে হার্ডলি বের হই, মানে অভিনয় আর বাসায় থাকা, দ্যাটস ইট, এটাই আমি করি। আমার খুবই হাতে কোনো অল্প কয়েকজন বন্ধু, আমার যারা স্কুল কলেজের ফ্রেন্ড ছিল ওরা কেউ বাংলাদেশে নাই, বা ইউনিভার্সিটির ফ্রেন্ড সবাই দেশের বাইরে। সো এখন যারা আমার ফ্রেন্ড হয়তো ইন্ডাস্ট্রি রিলেটেড, বা খুবই কম বন্ধু বান্ধব আমার, যার জন্য আমি বাসা থেকেও বের হই না। তো এখন হয় কি, যখন এরকম সংবাদ দেখে আমি লাইক আমার কাজটাকে ফোকাস করো, সেটার জন্যই কিন্তু এত কিছু, কাজ ছাড়া বাকি সবকিছু আলোচনা করে। ওই যে এখন বললাম যে কন্ট্রোভার্সির একটা সময় চলছে, সবাই মনে হয় ইচ্ছে করে নেগেটিভ, মানে কি বলবো, মার্কেটিংও হতে পারে, বা ইয়েলো জার্নালিজম যেটা বলে, কেউ চায় এটা হতে, সেটা তাদেরকে করা হোক, মানে যারা ভাইরাল হতে চায় তাদের ভাইরাল। যেহেতু এটা হচ্ছে ইয়েলো জার্নালিজম যেটাকে আমরা বলি, সেটা তো সব দেশেই আছে, বাট আমাদের দেশে যেটা চলে সেটা নিয়ে এখন শবনম ফারিয়া কি বলবে? কারণ শবনম ফারিয়া কিন্তু জার্নালিস্ট হিসেবে কাজ করেছে বা করছে। আপু দেখো, আমি তো জার্নালিজম, আমার মেজর ছিল মাস্টার্স, আমি কমিউনিকেশনে মাস্টার্স করেছি। সো আমাদেরকে অনেক এথিক্স পড়িয়েছে, অনেক কিছু এরকম পড়াচ্ছে। আমি প্রতিদিন টিচার দিয়ে তাকে থাকতাম, স্যার আপনার কি মনে হয় আমরা এগুলো প্র্যাকটিস করি? তো আমার টিচার লাগে, তোমাদেরকে তো শিখাতে হবে, তোমরা এটা চেঞ্জ করো। সো আসলে আমার মনে হয় যে আমাদের এই যে ক্লিক বেস যে ব্যাপারটা থাকে না, ওইটা আসলে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। যে না, ক্লিক বেস এটাকে আমি বলবো না, কারণ বাংলাদেশের সর্ববৃহৎ যদি একটা নিউজ পোর্টাল বা নিউজ পেপার 8টা আম খাওয়ার ব্যাপারেও কিন্তু নিউজ হয়েছে। হ্যাঁ, মানে ওরা কেন করে আসলে আমি জানি না। আমার কাছে মনে হয় আসলে জার্নালিজম প্রফেশনটা খুবই একটা সম্মানের পেশা, যেটা আসলে যেটা থেকে অনেক কিছু করা সম্ভব, দেশে অনেক কিছু চেঞ্জ করা সম্ভব, অনেক সমস্যা দূর করা সম্ভব। এবং আমি এটা অনেকে হয়তো জানে না, আমার ছোটবেলা থেকে কিন্তু এমনি ছিল আমি জার্নালিস্ট হব। তুমি জানো আমার স্বপ্নই ছিল যে আমি জার্নালিস্ট হব। সো এখন আমার স্বপ্নের পেশাটাকে এমন একটা জায়গায় কিছু মানুষ নিয়ে গেছে, সবাই না,
কিছু মানুষ। এবং আমি বলবো এখানে অনেক চমৎকার জার্নালিস্ট আছে যারা হয়তো বা আমাদের উল্টা সাজেস্ট করে যে এটা না করে তুমি এটা করো, বা আমি এই পিআরটা কি বলবো নাকি বলবো না, বা এই কাজটা কি করবো, বা এই কাজটা কেমন ইম্প্যাক্ট করবে, তারা আমাদের চেয়ে ভালো জানে যেহেতু অনেক বছর ধরে কাজ করে। জার্নালিস্টদের ব্যাপারটা আসলে এমনই হওয়া উচিত, স্পেশালি এন্টারটেনমেন্ট জার্নালিস্ট যারা, তাদের আসলে মানে কতটুকু জানাবে বা কি জানাবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা আমি বুঝতে পেরেছি, এবং জার্নালিস্ট হিসেবে ওই জায়গাটা স্বপ্ন ভাই আরো বেশি করে ফিল করেছে যখন জার্নালিজম করতে গিয়েছে। সো এই বিষয়ে আসলে কিছু বলার নাই। পুঁথিগত বিদ্যা আমরা সবসময় বলি যে সেটা কখনো অনেক কিছু নিয়ে আসে না, বাট আমাদের কিছু এথিক্স থাকতে হবে, কিছু আসলে লস থাকতে হবে। যে কোনো পেশাতে এথিক্যালি রাইট থাকা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সেই জায়গাটা আমরা আসলে পেয়ে গিয়েছি সেই উত্তরটা। কিন্তু আটটা আম খাওয়ার ব্যাপারটা না আমি খুব, আমার মজাও লেগেছে। আচ্ছা আপু দেখো, ঈদের দিন প্রবলেম ফারিয়ে কি খায়, আমি একটু হেডলাইন করতে চাই এবার। দেখো আমি তো সবসময় অনেক ফান করি সবার সাথে, আমি আই এম ভেরি ফান লাভিং এন্ড আমি অনেক জোক করি সবার সাথে। সো আমার ফেসবুক স্ট্যাটাস গুলো সবসময় অনেক সার্কাজম পাওয়া যায়। হ্যাঁ, এবং নরমালি যখন আমি কথা বলি আমি অনেক সার্কাস্টিক কথা বলি। হ্যাঁ, যারা আমাকে চেনে তারা জানে আমি অনেক ফান করি সবার সাথে, কারণ আমাদের লাইফ অলরেডি অনেক হার্ড, সবার লাইফে অনেক সমস্যা। আমি যদি তোমার কাছে সে শুধু সমস্যার কথা, আপু জানো না কি হচ্ছে, আপু এটা হচ্ছে সেটা ভালো লাগবে না। আমি তোর সাথে এটাই ফান করবো, আপু জানো আম্মা আজকে আমাকে এই কথা বলছে, যেটা আমি নর্মালি হয়। আর আমার বাসার সবারও কিন্তু সেন্স অফ হিউমার আমার মতোই, মানে আমার আম্মুকে তো আম্মু অনেক ফানি। তো এই ফানগুলো দেখা যায় না সোশ্যাল মিডিয়া তো আমি করি। এখন সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা, কিছু মানুষ সোশ্যাল মিডিয়াকে খুব সিরিয়াসলি নিয়ে নিচ্ছে যে আমার কাজের জায়গা, এখান থেকে আমার কমিউনিকেশন হয়, সোশ্যাল মিডিয়া এভাবে ইউজ করবো। আমার কাছে সোশ্যাল মিডিয়া ছিল ইটস আ ফান প্লেস, যেখানে আমাকে যারা স্ক্রিনে দেখে তারা আমার ব্যক্তিগত লাইফে একটু কিছু স্নিক পিক পাবে যে ইটস ফান। বাট ওই জিনিসটা কিনে যেরকম সংবাদ হয়ে যায়, তখন আমার মনে হয় আল্লাহ কেন, মানে আমি তো এটাকে এত সিরিয়াসলি নেই না, তোমরা কেন এত সিরিয়াসলি নিচ্ছ? নট অনলি দ্যাট, আমি রিসেন্টলিও দেখলাম যে কারো একজন বিবাহ বিচ্ছেদ হয়েছে, সেখানে স্বপ্ন ফারিয়া কি একটা স্ট্যাটাস দিল, ওটাও কিন্তু ভাইরাল হয়েছে, ওখানেও নিউজ হয়েছে। হ্যাঁ, এবং আপু দেখো বিবাহ বিচ্ছেদের ব্যাপারটা কি হয়, কারো যদি একটা বিবাহ বিচ্ছেদ হয়, এটা একটা তো অবশ্যই আমরা কেউই চাই না কারো বিবাহ বিচ্ছেদ হোক, এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। বাট একটা মানুষ আসলে তো শখ করে কাজটা করে না, কোনো একটা সিচুয়েশনে পড়েই বা একটা দেয়ালে পিঠ থেকে না গেলে কেউ এত বড় ডিসিশন নেয় না। কিন্তু কোনো কিছু হলে, ধরো কোনো কারণে যদি ইন্ডাস্ট্রি কারোর সাথে এরকম হয়, জাস্ট মিডিয়ার মানুষের বিউটি কালার, মিডিয়ার মানুষ খারাপ। এখন আমরা কি এমন করি আপু, সকালে ঘুম থেকে উঠে সেটে যাই, অ্যাক্টিং করি, প্যাক আপ, বাসায় চলে আসি, আমাদের তো লাইফও নাই কোনো। আচ্ছা, মিডিয়ার মানুষের যে সংসার টিকে না, বা মিডিয়ার মানুষ এরকম সেরকম, এই বিষয়ে বলার কি আছে, যে আসলে মিডিয়ার মানুষ কিরকম আমি জানতে চাই। আপু দেখো, আমি সেদিন একটা নিউজে দেখছিলাম যে ঢাকা শহরে প্রতি ঘন্টায় 4টা করে ডিভোর্স হয়। মিডিয়াতে তো মানুষ তো অনেক, মাত্র 4টা প্রতি ঘন্টায় পপুলেশন কত ঢাকা শহরে? হ্যাঁ, তো এখন মিডিয়ার মানুষ কয়টা মানুষের ডিভোর্স হচ্ছে? এখন জাস্ট বিকজ আমাদেরকে মানুষ চেনে, আমাদের লাইফ সম্পর্কে মানুষের অনেক আগ্রহ থাকে, তো সেটার জন্য আসলে আলোচনা হয় এই জিনিসটা নিয়ে। হ্যাঁ, যেমন আমার মানে একটা মানুষের ডিভোর্স হলে কেন তাকে ঘোষণা দিয়ে সবাইকে জানাতে হবে? আমার জানাতে হয়েছে কারণ আমার পেশাটাই এরকম যে আমাকে আসলে বলতে হয়েছে। আমি চাইলে এটা লুকিয়ে রাখতে পারতাম, হয়তো বা অনেক পরে বলতাম বা কিছু, বাট আমার কাছে মনে হচ্ছে আসলে যে জিনিসটা থেকে আমি বের হয়ে এসেছি, এটা আসলে এটাকে নিয়ে লুকোচুরির কিছু নাই। অনেকে চায় না এটা জানাতে বা অনেক কিছু, সেটা তাদের ব্যক্তিগত চয়েস। অনেকে চায় না, বা অনেকে হয়তো অনেক পরে, ডিভোর্সের অনেক বছর পরে একটা করে স্ট্যাটাস দিল বা লাইক একটা ইন্টারভিউ দিল যে তখন আমাকে এরকম করেছে সেরকম করেছে। তো এটা নিয়েও কিন্তু অনেক চর্চা হয়। এটা হচ্ছে যার যার একান্তই ব্যক্তিগত একটা চয়েস। বাট আমার চয়েস ছিল যে আমি ইমিডিয়েটলি জানাবো যে এটা শেষ, কারণ আমার অনেকদিন সেপারেশনে ছিলাম। যাই হোক, তো এটা একজনের ব্যক্তিগত, একান্তই ব্যক্তিগত একটা ব্যাপার। তো এইটা নিয়ে আসলে আমার পেশা, এবং আমার কাছে কি মনে হচ্ছে আপু জানো, আমার খুবই গিল্টি ফিল হয়েছিল যে যারা অন্যান্যরা কাজ করে, ধর আমার ডিভোর্সের পর যাদের বিয়ে হয়েছিল ওদের বিয়ের পোস্টে কমেন্ট করতো আপনারা তো বিয়ে ঠিকবে না, তো ওরা তো মাত্র বিয়ে করলো, ওখানে কি কমেন্ট করার কি দরকার? তো এগুলো আসলে খারাপ। আমার গিল্টি লাগতো যে আমার জন্য হয়তো বা আমার একটা কলিগ একটা খারাপ কথা শুনছে, এটা তো আসলে আমাদের কারোই কাম্য না এরকম একটা জিনিস। ডেফিনেটলি। সো ওইটাই আর কি। না, ওই কমেন্টস গুলো তো, ওইটা তো খুব ভালো ছিল কমেন্টস, এর থেকেও খুবই ভয়ঙ্কর কমেন্টস কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। মানে সেই কমেন্টস এর জায়গায় আমার মনে হয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং এটাও একটা শিক্ষার ব্যাপার, সেই শিক্ষাটা আমাদের নেই। অবশ্যই শিক্ষার বিষয়। এবং আপু মরাল এডুকেশন বলে যে একটা ব্যাপার আছে, সেটা খুবই এখন ম্যান্ডেটরি আমার মনে হয় স্কুল কলেজগুলোতে দেয়া
খুব আমি আসলে অনেকগুলো শো করি, নট অনলি স্কুল কলেজ, ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট ইনস্টিটিউশন। অ্যান্ড আপু আমি অনেকগুলো শো করি যেখানে হচ্ছে আমি তোমার অ্যাডোলেসেন্টদেরকে নিয়ে কাজ করি, এবং আমি একটা টিকটক নামে একটা, ওখানে আমি ওদের সেফটি অ্যাম্বাসেডর, যেখানে আমি কিভাবে সেফলি ইন্টারনেট ইউজ করা হয় সেটা নিয়ে হচ্ছে কাজ করি। তো সেটার জন্য আসলে আমাকে আসলে পড়াশোনা করতে হয়, মানে বিভিন্ন রিসার্চ পেপার পড়তে হয়, কারণ আদারওয়াইজ আমি কি বলবো। তো এটা যেটা হয় আপু, আমি ছোট্ট একটা স্টোরি বলি। ধরো একটা ছেলে যার বয়স ধরো 15 বছর, হয়তো 9-10-এ পড়ে। সো সকালবেলা ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেল, মা দিল ঝাড়িয়ে, দেরি করলি স্কুলে যা, হয়তো কোনো মধ্যে খেয়েটে দৌড়ে স্কুলে গেল। স্কুলে যাওয়ার পর স্কুলে যে টিচার সবসময় আদর করবে তা না, হয়তো কিছুটা পারলো না, টিচার বকা দিল বা কিছু। সো সে দুপুরবেলা অনেক ধরো টায়ার্ড হয়ে বাসায় আসছে, সে অনেক টায়ার্ড, সারাদিন ভালো যায় না। সো মোবাইলটা নিল, নিয়ে দেখলো একটা মেয়ের ছবি। ওর মনে হচ্ছে কি, ওখানে একটা কমেন্ট করলো, এই তোর ওর না কই, হয়তো কিছুই না। এখন ওখানে আবার আরো 10 জন মানুষ এসে কমেন্ট করতেছে, হ্যাঁ ভাই ঠিক বলছেন, লাইক দিচ্ছে এসে। ও সারাদিনে প্রথমবারের মতো কোথাও কোনো অ্যাপ্রিসিয়েশন পেলো। আচ্ছা, ও তো সারাদিন তো বকা ঝাড়িটাই, এবং টায়ার্ড ক্লাস করে সবকিছু নিয়ে, গরম টরম সব মিলে আমাদের যেরকম ওয়েদার। সো ও না এটাতে এনকারেজড হয়। এখন কোনো কারণে আমি ওকে ব্লক করে দিলাম, এটাও আমরা যেটা আমরা নরমালি করি। এটা তো মনে হয় উইন, যে আমি জিতছি, ও আমার পারে নাই হ্যান্ডেল করতে। এখানে তো বলা যায় যে ওই যে আঙ্গুর ফল টক। হ্যাঁ, তো সব মিলে হয় কি, এটা আসলে পুরো একটা জেনারেশনের ব্যাপার। এন্ড অলসো আপু এখানে ও বাচ্চাদের আমি দোষ দিব না, আমাদের একটা ভালো লাইব্রেরি নাই, একটা খেলার মাঠ নাই। আমরা যখন ছোট ছিলাম আমরা কি করতাম, বিকালবেলা আমরা দৌড়ে বাইরে যেতাম, খেলতাম। এখন বাচ্চারা বিকালবেলা কোথায় যাবে, ও তো মোবাইল নিয়েই থাকে। সো মোবাইলে ও আর কতটুকু কি করবে। সো ওই ব্যাপারটাও আসলে সোশ্যালিও ওই জিনিসটা চেঞ্জ আসা দরকার, যে লাইব্রেরি থাকবে, বাচ্চা লাইব্রেরিতে বই পড়বে, বাচ্চারা খেলতে যাবে। অনেক আগে অনেক ক্লাব ছিল, পাড়ায় পাড়ায় ক্লাব থাকতো, ওখানে বিভিন্ন টুর্নামেন্ট হতো, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, দাবা টুর্নামেন্ট, এগুলো হতো। এগুলো কিচ্ছু নাই এখন। ফ্রান্সের প্রত্যেকটা গলিতে গলিতে হচ্ছে যেমন ক্যাফেটেরিয়া থাকে, ঠিক তেমনি তাদের হচ্ছে লাইব্রেরি থাকে প্রত্যেকটা ক্যাফেটেরিয়ার কর্নারে কর্নারে। আমাদের কিন্তু সেগুলো কিছুই নেই। তো খুব সুন্দর একটা কথা কিন্তু আমি শুনলাম, আসলে এই যে সোশ্যাল মিডিয়া আরো পজিটিভ অনেক কিছু আছে, আমরা পজিটিভিটি ছড়িয়ে দিতে পারি, আরো অনেকভাবে অনেককে আমরা হেল্প করতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে পার্টিকুলার ওই ছেলেটা, সে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আছে, বুঝলাম সারাদিন খুব টায়ার্ড, ক্লাস করে এসেছে, কিন্তু সে একটা মেয়ের ওড়না নাই, এটাকে তাকে লিখতে হবে কেন যে একটা মেয়ের ওড়না নাই? ইজ ইট অড লুকিং অর এটা কি, মানে এটা কি সৌখিনতা বা এটা হয় কি সৌহার্দ্যতা না ভদ্রতা? এটা আসলে ফ্যামিলি থেকে ওই জিনিসগুলো আসে না। আমার ধারণা হয়তো ওর মা বোনরাও এটা নিয়ে বদার্ড না। আর এটা একটা গার্জিয়ানদেরও তো আসলে খেয়াল রাখতে হয়, ওইজন্যই বলেছি যে ফ্যামিলি তো ফার্স্ট ইনস্টিটিউশন, এবং তারপর টিচাররা, এবং এই ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় আমাদের জার্নালিস্টদেরও অনেক ভূমিকা আছে। অবশ্যই সবারই ভূমিকা আছে, মানে আমাদের ব্যক্তি হিসেবে আমাদের নিজেদেরও ভূমিকা আছে অনেক, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় আমাদের চতুর্দিক থেকে হচ্ছে শৃঙ্খলাবদ্ধ থাকি, আমরা আমাদের হাত পা বাঁধা থাকে। লাইক আমার একটা ছবি, খুব সুন্দর একটা ছবিতে খুব বাজে একটা কমেন্ট হলো, তখন কিন্তু আমার মানে ওই জিনিসটা কিছুক্ষণের জন্য হলেও আমার মনটাকে খারাপ করে দেয়। বা লাইক আমি খুবই বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন চিত্রনায়িকা কাঁদতে কাঁদতে বলছিল একদিন সোশ্যাল মিডিয়ায় এসে যে প্লিজ আমার বাচ্চাকে নিয়ে কিছু বলবেন না। হ্যাঁ, এটা না দেখে একজন মানে মা কতটা আকুতি নিয়ে কথাটা বলতে পারে, বাট ওইখানেও হাহারি একটা কমেন্টস গুলো দেখে না আমার আমাদের মধ্যে মানুষত্ব বলে ব্যাপারটাও চলে যাচ্ছে। একটা আমি হয়তো বা আমার লাইফকে আমি পর্দার সামনে নিয়ে এসেছি, সেজন্য আমার লাইফটা পাবলিক লাইফ। আমার যদি কখনো বাচ্চা হয়, আমার বাচ্চার লাইফ তো পাবলিক লাইফ না। আমার বাচ্চা তো কোনো পাপ করে নাই যে সে জাস্ট বিকজ হি অর শি ইজ মাই চাইল্ড। আমি যেমন আমার ফ্যামিলি থেকে যেমন স্ট্রিক্টলি বলা, আমি আমার কোনো ফ্যামিলির ছবি সোশ্যাল মিডিয়াতে দিতে পারবো না। সো যদি আমাকে দিতে হয়, আমার বোনদের পারমিশন নিতে হয় যে আমি কিছুটা দিতে পারি, এদের লাইক হ্যাঁ উল্টাপাল্টা খাওয়াটা শিখতে দরকার, এরকম। হ্যাঁ, সো এটা তো আসলে ভালো লাগে না। আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় যে আমি শেয়ার করি যে আমার but I have 2 beautiful sisters or I have a beautiful mother, but আমার লাইফে একটা নিউজ। শবনম ফারিয়াকে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করার আগে 100 বার চিন্তা করতে হয়। এখন করতে, আগে করতাম না আপু। আগে মনে হতো আচ্ছা যা ইচ্ছে কি হবে, বাট এখন না আমি প্যানিক হয়ে যাই। এখন না ওই নিউজটা আমার কাছে একটা ট্রমা হয়ে দাঁড়িয়েছে, যে আমার এই ট্রমা নিতে ভালো লাগে লাইফ আপু অনেক প্রবলেম। আমি আরো একটা রিসেন্টলি আরো একটা হেডলাইন দেখেছি যে শবনম ফারিয়া তার এক্স কে ভুলতে পারছেন না। কোন এক্স কে? তাই তো, কোন এক্স কে? এক্স বলতে যার সাথে আসলে মানে বিবাহিত জীবন শুরু হয়েছে, তার ভদ্রলোকের বিবাহ হয়ে গেছে, ভদ্রলোকের বাচ্চাও আছে। বলছি সেটাই আমি নিউজের ভেতরে ঢুকে দেখলাম যে ব্যাপারটা এরকম না। তার সাথে একটা ছবি ছিল, ছবিটাকে কেটে ফেসবুকে দেওয়া হয়েছে, শবনম ফারিয়া দিয়েছে। আমাকে সুন্দর লাগছিল ওই ছবিতে। ও দিস ইজ দ্য রিজন না? হ্যাঁ, আমাকে সুন্দর লাগে তো আমি দিব না। অফ কোর্স, ওটা সিয়ামের বিয়ে, ওটা আমার বন্ধুর বিয়ের ছবি। হ্যাঁ, যে ছবিটা আমি বুঝতে পারছি কোনটা কথা, ওটা সিয়ামের বিয়ের ছবি, আমাকে অনেক সুন্দর লাগছিল, সো আমি ওটা কেটে আমার ছবি দিয়েছি। আমাকে সুন্দর লাগছে, এটা আমার কাছে খুব আমি কাউকে মিসট্রিস করি না। না, এটাও হয়তো অনেকে ওই যে অনেকের ধারণার বাইরে।
মানে কারো জীবন থেকে কেউ যখন এক্স হয়ে যায় তার সাথে যে সুন্দর মেমোরিজ গুলো আছে, সুন্দর ছবিগুলো আছে, সেগুলো আমি শেয়ার করতে পারবো না? হোয়াই নট? আর আপু আরেকটা কথা কি শোনো, এক্স ওয়ার্ডটা মানে কি? এক্স মানে হচ্ছে এক্সপায়ার্ড। যে কোনো কিছু এক্সপায়ার্ড ইজ হার্মফুল, ঠিক আছে? সেটাকে মিস করার কিছু নাই। ওটা যদি এত ভালো কিছু হতো ওটা তো আমার সাথেই থাকতো, ওটা তো আর আমি এটা কিন্তু ব্র্যান্ড নিউ একটা এক্সপ্লেনেশন আমি স্বপ্ন ফায়ারের কাছ থেকে পেলাম। হ্যাঁ, এক্সপায়ার্ড কোনো কিছুই কিন্তু ভালো না, মানে সেটা এক্সপায়ার্ডই। তুমি কি এক্সপায়ার্ড কোনো মেকআপ ইউজ করবে? না, কখনোই না। খাবার দাবার এক্স্যাক্টলি, আমরা খাবার দাবার কেনার সময় কিন্তু এক্সপায়ারেশন ডেটটা দেখে কিনি। হ্যাঁ, সো ওইটা নিয়ে কেন? আচ্ছা, যাই হোক, আমরা আসলে সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কথা বললাম, কারণ এখন যে বললাম যে ভাইরালের টেন্ডেন্সিটা এত বেশি, আমার কাছে এটা সিক লাগে অনেক বেশি। এবং ওখানে আসলে একজন অভিনেত্রী বা অভিনেতার মানে একজন সেলিব্রিটির উপরে প্রেশারটাও খুব ডিফারেন্ট ওয়েতে থাকে, মেন্টাল প্রেশারও থাকে যে আমাকে এটা করতে হবে বা এটা লাইমলাইটে আসতে হবে। আমি আরো একটা মজার কথা বলি, মার্ক জুকারবার্গের হচ্ছে ফেসবুকের ফলোয়ার্স কমে গিয়েছে শবনম ফারিয়ার। এটা আমি দেখি না। হ্যাঁ, তো এইটা মানে এই যে একটা নিউজ, এটা মানে কেমন একটা নিউজ? এই নিউজটাকে ইন্টারন্যাশনাল, এই নিউজটা আমি মিস করে গেছি। আমি এখন ফেসবুক মানে প্রোফাইল নাই তো সব আমি রিসেন্টলি দেখেছি যে আমাদের অনেকেরই ফেসবুকে ফলোয়ার্স অনেক কমে গিয়েছে ফলোয়ার্স। হ্যাঁ, তো হেডলাইনটা এরকম ছিল যে মার্ক জুকারবার্গেরও ফলোয়ার্স কমে গিয়েছে। সে তো মানে এরকমই একটা হেডলাইন যে শবনম ফারিয়ারেরও ফলোয়ার্স কমে গিয়েছে। কেমন লাগছে তার? আচ্ছা, আমি জানি না যে ফলোয়ার্স কমেছে, ইভেন তো শবনম ফারিয়া জানেই না যে তার ফলো। তো এরকম নিউজ কিন্তু হয়েই থাকে প্রতিনিয়ত। এরকম নিউজের বাইরে আমি আরেকটা বিষয় নিয়ে, খুব সেন্সিটিভ একটা বিষয় রাইট নাও চলছে, আমি একটা বিষয় জানতে চাইবো। কারণ আমি জানি শবনম ফারিয়া বাবার খুব কাছে ছিল এবং বাবা একজন চিকিৎসক ছিল। উইথ ডিউ রেসপেক্ট, আঙ্কেল যেহেতু চিকিৎসক ছিল, এই টপিকটা আমি শবনম ফারিয়ার কাছ থেকে শুনতে চাই। কারণ দর্শক, আপনাদেরকে বলেছি যে ভীষণ স্পষ্টবাদী একটা মেয়ে এবং তার এই স্পষ্টবাদিতা আমি ভীষণ পছন্দ করি। রিসেন্টলি একজন ডক্টর বলছেন তিনি ডক্টর না, তিনি বলছেন তিনি ডক্টর, কিন্তু প্রমাণিত হয়েছে তিনি ডক্টর না, তাকে জেলে যেতে হয়েছে। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে একজন ডক্টর যেমন রেসপন্সিবল হয়ে থাকে, একজন জার্নালিস্ট রেসপন্সিবল হয়ে থাকে, এবং আমরা দর্শকদেরকেও বলবো যে রেসপন্সিবল যেন তারাও তাদের জায়গা থেকে হয়। সো একজন ডক্টর আসলে ভুয়া ডক্টর, তাকে ধরা হয়েছে, জেলে দেওয়া হয়েছে। জেল থেকে বের হয়ে সে একটা জাতীয় টেলিভিশনে প্রমাণ করার চেষ্টা করছে যে সে ডক্টর না, এবং এটা তার একটা কথা শুনেই বোঝা যাচ্ছে সে ডক্টর না। সে একটা ইংলিশ শব্দ ঠিকমতো বলতে পারে না, বাংলারও ঠিক নেই, এবং সে আইসিইউ মিনিং জানে না, ওটি মিনিং জানে না। সো তাকে আসলে ভাইরাল করে দেওয়ার জন্য একটা জাতীয় টেলিভিশনে তার আশাটা, মানে এই জিনিসটা আসলে এই যে আমরা শুরু করে দিলাম তাকে ভাইরাল করা। এখন কিন্তু সে টিকটক করছে, টিকটক আগেই করতো, এখন সে বিভিন্ন মডেলিং মানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হচ্ছে। কিছুদিন পর দেখা যাবে ইলেকশনে দাঁড়াবে। এক্স্যাক্টলি। তো এটা তো সৃষ্টি তো আমরাই করলাম, মিডিয়াই করলাম। তো মিডিয়ার দায়ভার আছে না? মিডিয়ার শুধু দায়ভার না শ্রাবণ আপু, মিডিয়ার দায়ভার শুধু এই ক্ষেত্রে না, মিডিয়ার দায়ভার আরো অনেক কিছুতে আছে। মিডিয়া চাইলে অনেক অনেক কিছু নিয়ে কথা বলতে পারে, যেটাখানে মিডিয়া চুপ থাকে, যেখানে মিডিয়ার কথা বলা দরকার সেটা করে না। এবং আমাদের রেসপন্সিবিলিটি যে মানে before you make someone famous, be very careful, like stop making stupid people famous. মানে এটা আমি সোসাইটিকে কি বলছি যে একটা মেয়ে এসএসসিও পাস করছে কিনা আমার সন্দেহ আছে, তাকে নিয়ে এত বিভিন্ন জায়গায়। আর সবচেয়ে বড় কথা হলো সেনসিটিভ একটা প্রফেশন কিন্তু ডাক্তার, মানে ডাক্তারের মতো এর থেকে মানে সেনসিটিভ প্রফেশন আর কিছু আছে বলে আমরা অনেকে আগে বলছে সে তো ঢাকা মেডিকেল কাজ করেছে, সে তো ঢাকা মেডিকেলে ফ্রড ওয়েতে ঢুকেছে জন্যই তাকে কিন্তু জেলে দেয়া হয়েছে। তো সেখান থেকে তো সে ধরা। আমি আসলে এই ব্যাপারটাতে আমি ভালোভাবে জানি না, এই জন্য আমি ডিটেলসে বলতে পারছি না। কিন্তু শ্রাবণ আপু, ডাক্তারের পেশার মতো এত সেনসিটিভ পেশা এবং এত রেসপেক্টেড একটা পেশা, সেই পেশা নিয়ে যদি কেউ ফ্রড করে সেটাকে আসলে আমার মনে হয় দর্শকদের যারা মানে দর্শকরা আমাদের বা আমার সাধারণ মানুষ আমরা যারা আছে, আমাদের এই ব্যাপারে আসলে খুব কনসিয়াস থাকা উচিত, এবং সেই ক্ষেত্রে মিডিয়ারও রেসপন্সিবল হওয়া উচিত। ওয়েল, আমরা আসলে ঈদের আড্ডাতে তো আছি, ঈদ নিয়ে একটু কথা বলবো যে শবনম ফারিয়া ঈদে কি কি কিনলো, কি কি খেলো, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে, বাকেট লিস্টে আর কি কি আছে সেটা নিয়ে কথা বলবো একটা ব্রেক থেকে ফিরে এসে। দর্শক, নিচ্ছে একটা বিরতি। আপনারা দেখছেন রংধনু গ্রুপ প্রেজেন্ট সিস্টার আড্ডা, পাওয়ার্ড বাই রামাদা বাই উইন্ডা। আমাদের সাথেই থাকুন। ওনার এই খাঁচার মধ্যে থেকে সারা জীবন পচে গলে মারো। আমি গেলাম। দুলা ভাই, এই ঝামেলা। কি আশ্চর্য, অন্যদিকে যান না। রকি, তুই
ঝামেলা। আপনার জীবন কি ঝামেলা মুক্ত? একটু অসতর্কতা বা অসচেতনতায় আপনার জীবনে ঝামেলা আরো বাড়িয়ে দেবে। আপনার মূল্যবান অর্থের নিশ্চিত বিনিয়োগের নিরাপদ সমাধান রংধনু বিল্ডার্স। অপূর্ব নির্মাণ শৈলী, আধুনিকতায় সকল সুবিধা সহ আপনার পছন্দের ফ্ল্যাট। সোনালী জীবন নিরাপদ আবাসন রংধনু বিল্ডার্স। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া আমারই জীবন। তোমার এই ভাঙা ঢোল বন্ধ করো। সারপ্রাইজ। এটা কি? নেকলেস। তোমাকে না বারবার বলছি কিছু না নিয়ে আসতে আমার জন্য। যত সব। এই শোনো না, সে আমার জন্য কিছু নিয়ে আসছে। শোনো না, মানুষ বলেন নারী জায়েদ খানে আটকায়, আমি বুঝতে পারলাম না আমার বউ কিসে আটকায়। সারপ্রাইজ। তোমার পছন্দ হয়েছে তো? খুব। Wow. Thanks for your surprise. নারী কিসে আটকায় জানা নেই, তবে ঘরের বউ আটকায় রামা দেয়। রামাদা বাই উইন্ডাও, কলাতলী, কক্সবাজার। রামাদা রংধনু গ্রুপ ও জেসিকা গ্রুপের একটি প্রতিষ্ঠান। Once again, welcome back. This is me, Starbonu Togita. দর্শক আপনারা দেখছেন স্পেশালি আয়োজন রংধনু গ্রুপ প্রেজেন্টস স্টার আড্ডা পাওয়ার্ড বাই রামাদা বাই উইন্ডামে। আমি তো আছি, আমার সাথে আছেন আমাদের সবার প্রিয় স্বপ্নম ফারিয়া। আচ্ছা, ঈদে স্বপ্নম ফারিয়া ঘুম থেকে উঠে কয়টা? অনেক দেরিতে, ঠিক আগে আগে, যখন আম্মা গালিগালাজ শুরু করে তখন। মানে এটা এন্টায়ারলি ডিপেন্ড অন মাই মাদার। কি বলে গালি দেয়? মা অনেক রেগে যায়। মানে ঈদের দিন তো ঘুমিয়ে থাকা খুব একটা অন্যায়ের কাজ, রাইট? মা অনেকক্ষণ টলারেট করে, 12টা 12:30 পর্যন্ত। এরপর খেপে যায়, উঠো, খাওয়া দাওয়া করো, গোসল করো, নামাজ পড়ো, এরকম আর কি। আর আমার বোনরা চলে আসে লাঞ্চের জন্য, সো এটা একটা ব্যাপার। তাহলে 12টা 1টার সময় উঠে স্বপ্ন ফারিয়া কি করে? প্রথমে গোসল করে, জামা পরে, তারপর না সামনে আসলে জোহর নামাজের টাইম হয়ে যায়। আমি যখন বাসায় থাকি, ইটস আ ম্যান্ডেটরি যে আমার মার সাথে নামাজ পড়তে হয়। সো মার সাথে নামাজটা করি, পরে একটু সাজগোজ করার চেষ্টা করি। বাট এমনি দিনে তো আসলে সাজতে ইচ্ছে করে না, মানে সবসময় যেহেতু কাজের জন্য অনেক সাজতে হয়। সো জাস্ট আমার বোনরা আসা এক পর্যন্ত যতটুকু আর কি করা যায়। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা সবসময় ঈদে 3 বোন সেম জামা পরি। এখনো? হ্যাঁ, এখনো। সো দেখা যায় এটা কোনো একটা বোন হয়তো ম্যাচিং জামাটা দেয়, সো এবার বড় বোন দিয়েছে, সো ওই ড্রেসটা পরে রেডি হওয়া। মানে আন্টি তো তাও সুন্দর করে বলেছে। আমার মা বলে যে হচ্ছে আমি হচ্ছে কোনো শো না থাকলে বা আমার কোনো পেমেন্ট না থাকলে আমি নিজে মেকআপ করি না। হ্যাঁ, মানে আর অলসো আমার কাছে মেকআপ জিনিসটা আসলে আমার মনে হয় যে আমার কাজের একটা পার্ট। কাজ করতে যাবো, আমাদের মাইন্ডসেট হয়ে গিয়েছে এটা, কিন্তু বাসার মানুষজন অনেক সময় বুঝতে পারে না যেটা একটা মানে প্রফেশনাল একটা পার্ট হয়ে গিয়েছে, যেখানে আসলে মেকআপটা আলাদা করে মানে। কিন্তু ঈদের দিনটা সবার সাথে, ফ্যামিলির সাথে যেভাবে আমরা সেলিব্রেট করি, সেখানে একটু সাজুগুজু করলাম, নিজের জন্য করলাম, ফ্যামিলির জন্য করলাম। তো সালামি তো এখনো অনেক বেশি দিতে হয়, ভাগনা ভাগনি অনেকগুলো। সালামি কি এখনো পাওয়া হয় কিনা? সালামি পাওয়া হয় না, একদমই না বলতে যখন আমার চাচা ফুপুদের বাসায় যাই তখন পাই। এর বাইরে হচ্ছে সালামি হয় না। যেটা হয়, আমার বোনরা বা কাজিনরা যেটা করে, ঈদের গিফট দিয়ে দেয়, সালামি আর দেয় না। কিন্তু আমাকে সালামি অনেক দিতে হয়। এবং সেই
সালামি দেওয়ার পরিমাণটা দিন দিন বেড়েই যাচ্ছে, কারণ আমার ফ্রেন্ডদেরও এখন বাচ্চা কাচ্চা হওয়া শুরু হয়েছে। আমার বেস্ট ফ্রেন্ড বাইরে থেকে এবার এসছে ঈদ করতে, ওদের বাচ্চাদেরও, এবং শি ইজ ভেরি এক্সাইটেড যে এই তুই আমার বাচ্চাদেরকে সালামি দিবি না, কারণ ওর মাথায় আছে যে ওর মা ওর সালামি নিয়ে নিত, এখন ওর বাচ্চাদের সালামি নিবে, সো ওইটা নিয়ে এক্সাইটেড। সো এগুলো একটা নতুন নতুন জিনিস হচ্ছে আর কি। এই যে একটা নতুন একটা কথা শুনলাম বা নতুন একটা ফেজ অফ লাইফ, ফ্রেন্ডের কথাই শুনলাম, তো শবনম ফারিয়ার কাছ থেকেও নিশ্চয় তার ফ্যামিলি মেম্বাররা এক্সপেক্ট করে যে কবে শবনম ফারিয়াকেও আবার হিটু হতে দেখা যাবে। আমার ফ্যামিলি কারো আমার বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা নাই, ও তো কোনো ইচ্ছা, ফ্যানদের অনেক চিন্তা, সেখান থেকে আমার ফ্যানদের চিন্তা। আমার ফ্যামিলি সবাই মোর বদার যে আমার ক্যারিয়ারে আমি ভালো কিছু করি, ভালো চাকরি করি বা আরো পড়াশোনা করি বা আমি দেশের বাইরে থেকে আরেকটা ডিগ্রি আনি। আমার বাসা মানুষজন ওগুলো নিয়ে বদার্ড, আমার বাসা মানুষজন আসলে এসব নিয়ে বদার্ড। এবং আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডদেরই বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আই এম সো হ্যাপি বিং দ্য আন্টি, মানে আন্টি, ওরা আমাকে সবাই অনেক ভালোবাসে বাচ্চারা, সো আমি ওদের ফেভারিট আন্টি, আমি ওটা নিয়ে খুশি। ও তার মানে বোঝা যাচ্ছে যে এখনো আর মানে নতুন করে নিজের ব্যাপারে বা পার্সোনাল লাইফে আর কোনো ডিসিশন বা আর কোনো চেঞ্জ আমরা এক্সপেক্ট করছি না শবনম ফারিয়া। আপু এই ব্যাপারটা মানে আমি যদি খুব করে বলি একদম স্পেসিফিকলি, সেটা আসলে আমাদের হাতে নাই। কখন কি হয় আমরা জানি না, কার কখন কোথায় কি লেখা আছে এটা খুবই আনসার্টেন একটা ব্যাপার। মেবি এটা 1 মাস পরে হতে পারে, আর কখনো নাও হতে পারে, এটা তো আমি জানি না, কিন্তু আমার ফ্যামিলির কি ওটা নিয়ে বদার্ড না, এতটুকু বলতে পারি। আচ্ছা, তো যারা আশায় বুক বেঁধেছিল তারা আরো কিছুদিন থাকুক, এই অপেক্ষায় থাকুক। আসলে অপেক্ষাটা বলি আমরা যে মধুর, কিন্তু মধুর নাম, অপেক্ষাটা খুবই কঠিন একটা কষ্টের একটা ব্যাপার। তো নতুন জামা পাওয়া হয়েছে বোনদের কাছ থেকে, তারপরও আমি জানি যে শবনম ফারিয়ার যদি ওয়াকিং ক্লজেটে যাই বা রুমে যাই, সব কাপড় চোপড় ছড়ানো ছিটানো অনেক কাপড় দিয়ে ভর্তি থাকে। সো ঈদের সময় কি নতুন কোনো কস্টিউম বা নতুন কোনো ক্যারেক্টারকে চিন্তা করে কেনা হয় নাকি? না, এখন তো আসলে আমি নাটক করি না, যার জন্য হচ্ছে ওই যে কেনার যে একটা ব্যাপার ছিল সেটা। এবার ঈদে তো আমি 2টো নাটক জানি যে পাচ্ছি, ওগুলোর কস্টিউম গুলো ঠিকঠাক ছিল, ওগুলো হয়ে গেছে। বাট এমনিতে ঈদের জন্য ওরকম আলাদা করে অনেক কেনাকাটার ব্যাপারটা আসলে নাটক শুরু করার পর থেকে অনেকটা গায়েব। কিন্তু এবার আমার কিছু কিনতে হয়েছে, কারণ যে নতুন আমি একটা জায়গায় জয়েন করব, সেখানে আসলে পড়তে হবে কিছু, ওইটা একটা এক্সকিউজ ছিল। তারপরে ওই যে আমরা এক্সকিউজ দিয়ে দিয়ে কিন্তু নতুন কস্টিউম কিনি যারা কাজ করি এরকম, মানে যারা অ্যাক্ট্রেস তাদের তো আরো বেশি করে ক্যারেক্টার প্রয়োজন হয়, সারা বছর কিনতে হয়, ঈদেও তাই সেম থাকে। না, এই বছর একটু কেনা হচ্ছে, কারণ লাস্ট কয়েক বছর একদমই কেনা হয়নি, কারণ আমি আসলে গিফট পাই প্রচুর, মানে আমার 2 বোন, ফুপু, চাচা, মানে অনেক গিফট পাই, এই জন্য আসলে ওভাবে নিজের জন্য কেনা হয় না। আর চাঁদরাতে শপিং এটা তো কখনোই মিস হয় না, আমি জানি। চাঁদরাতে জুতা কিনি, চাঁদরাতে জুতা কিনি, এটা সবসময় কিনি। এটা আমি একদম ছোটবেলা থেকে আসলে এই ট্রেডিশনটা ছিল যে চাঁদরাতে বাবা নিয়ে যেত জুতা কিনতে। এখন বড় হওয়ার পর থেকে জুতা যে লুকিয়ে রাখা হতো ছোটবেলায়, ওটাকে এখনো কন্টিনিউ, মানে না দেখুক কেউ, এরকম একটা মেন্টালিটি। না, এখন ওই জিনিসটা কাজ করে না, কারণ এখন শপিং তো করি ফ্রেন্ডদের সাথে, ওরাই বরঞ্চ চুজ করে এটা না এটা, ওটা না ওটা। সো এখন আর ওই জিনিসটা। ওকে, আর যদি বলি যে খাইদাইয়ের খেতে মানে কি খেতে পছন্দ করে ঈদের দিন? আমার স্বাস্থ্য দেখলে কি মনে হয়, আমি সব খেতে পছন্দ করি। আমি মাঝখানে ব্লগ দেখছিলাম যে সকালে হেলদি ব্রেকফাস্ট, দুপুরে হচ্ছে হেলদি কি খাওয়া যাবে, হেলদি খাওয়ার চেষ্টা করি, কিন্তু ধরো সকালে হেলদি, দুপুরে হেলদি, রাতের বেলা দেখা গেল বাইরে যাচ্ছি, হঠাৎ করে আবার বাইরের খাবার খেয়ে ফেলছি, সো সেটা হয়। বাট চেষ্টা করি, কিন্তু যে খুব বেশি যে চেষ্টাটা আসলে সফল তা না। এটা হচ্ছে সারাউন্ডিংস খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি তো জানি যে শবনম ফারিয়ার সারাউন্ডিংস যে ফ্রেন্ডরা আছে তারা তো খুব হেলথ কনসিয়াস, তারা খুবই হেলথ কনসিয়াস, তারা বকা দেয়, ঝাড়ি দেয়, দিয়ে একটু লাইনে আনার চেষ্টা করে। মাঝে ছিল ওদেরকেও রিকোয়েস্ট করি একটু খাই, একটু কোক খেলে কি হয়। হ্যাঁ, আমি খুবই ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে যে আমরা যেদিন জিম করে একসাথে বের হলাম, খেতে যাচ্ছি বাইরে, হ্যাঁ হেলদি ফুড খেতে হবে, শ্রাবণ আপু ওই রেস্টুরেন্টে চলো, ওখানে না খুব ভালো হেলদি ফুড আছে। ওকে ফাইন, ওখানে আমি তো অবশ্যই হেলদি ফুড খাই, অলওয়েজ গেলাম হেলদি ফুড আমি খাচ্ছি, হঠাৎ করে শবনম ফারিয়া খেতে গেলাম। দর্শক আপনাদেরকে স্পেশালি বলছি, ও 1 গ্লাস কোক খাচ্ছে, তাহলে কিন্তু জিরো হয়ে গেল। হেলদি ফুড যতটুকু ওটাই হয় আমার, আবার ওয়ার্কআউট যতটুকু করলাম, তারপর কোকটা একদম মেরে দিল, একদম ধ্বংস। তো সেই জায়গাটায় মানে ঈদের দিন বা ঈদের 7 দিন ওইটা তো আসলে মেনটেন করা হয় না। আমরা এমন একটা জাতি যে ঈদটাকে আমরা সেলিব্রেট করি ফুড দিয়ে, ড্রেস দিয়ে, আর অনেক কিছু দিয়ে, তাই না? আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশটাই থাকে একটু ডিফারেন্ট। আর যার বাসায় যে সে বলে আরে ঈদের সময় একটু খাও, কিছু হবে, হ্যাঁ সেটা হয় আর কি, একটু খাও করে, ভাই ওই সময় ফারিয়া আছে খায়, যেমন খাচ্ছে এখন। আমি সবসময় খাই, বিশ্বাস করো, আমি খুবই চেষ্টা করি না খাওয়ার। সবচেয়ে প্রিয় খাবার কি? আম্মুর হাতের রান্না, আম্মুর যে কোনো রান্না। কিন্তু যদি বলো আলাদা করে খুব পছন্দ কি, আমার গরম ভাত, যে কোনো ভর্তা খুব পছন্দ, ঘি দিয়ে।
আর হচ্ছে এমনিতে বাইরে বলো খিচুড়িতে একটা ডিম ভাজি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু ভর্তা ডিম ভাজি। ওকে, তার মানে এখন যদি এরকম একটা নিউজ হয়ে যায় যে ঈদের দিন স্বপ্নম ফারিয়া আলু ভর্তা ঈদের দিন আসলে এটা করে না, ঈদের দিন তো মা বাসায় একটু ভালো খাবারই রান্না করে। কিন্তু না পোলাও রোস্ট এইসবের মধ্যে কোনো কিছু পোলাও আমার পছন্দ, আমার পোলাও বিরিয়ানি এগুলো পছন্দ না। মানে আমার রাইস আইটেমের মধ্যে আমার ভাত সবচেয়ে বেশি পছন্দ। ওকে, সো পার্সোনাল লাইফে নতুন করে ডিসিশন না নিলেও মানে প্রেম তো সবার জীবনে আসবেই, প্রেমটা তো আসলে ধরে বেঁধে রাখার মতো বিষয় না, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। এখন এই মুহূর্তে স্বপ্নম ফারিয়া কি মানে সিঙ্গেল নাকি বিঙ্গেল? খুব আনকমন একটা কোশ্চেন। ওয়াও, আচ্ছা আমি কখনো শুনিনি। ওয়াও, না প্রেম তো হবেই। এখন আমি যদি বলি যে ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ, আমরা পার হয়ে এসেছি, এখন বলতে পারি ছোটবেলার প্রেমটা কিরকম ছিল আর এখনকার প্রেম কেমন হতে পারে, প্রেমের ব্যাপারে আর কোনো ইন্টারেস্ট নাই। আচ্ছা তাহলে ছোটবেলার প্রেম ইন্টারেস্ট আছে কিন্তু আচ্ছা কত মানুষজন ওয়েটিং এ আছে, তো তাদের জন্য হলেও এই প্রশ্নটা করা আমার একটা দায়িত্বের মধ্যে পড়েছে। ওদের সবাইকে বল আমাকে লিঙ্কডইন প্রোফাইল পাঠাতে, একটু চেক করে দেখি। আচ্ছা ঠিক আছে, ওই তো যা অ্যানসার পাওয়ার তা দর্শক অলরেডি যারা আসলে ওয়েটিং এ আছে তারা ঠিকই পেয়েছে। তো ছোটবেলার প্রেম নিয়ে যদি একটু জানতে চাই, কখনো চিঠি লেখা হয়েছিল? না আপু, আমি চিঠি লিখিনি, কিন্তু আমি অনেক চিঠি পেয়েছি। কি যে হাত কেটে রক্ত দিয়ে নাকি? হাত কেটে রক্তের চিঠিও পেয়েছি, তারপর র্যান্ডম অনেক চিঠি পেয়েছি। কারণ হচ্ছে আমার বাবার পোস্টিং এর জন্য তো আমি মোস্টলি মফস্বলেই ছিলাম। সো স্কুল আমি তখন আসলে খুব একটা আই ওয়াজ নট অ্যালাউড টু হ্যাভ ফ্রেন্ডস, মানে লোকাল ফ্রেন্ডস ছিল না আমার। তো কার সাথে মিশতাম না, বাট ওই যে টিফিন পিরিয়ডে হয়তো বের হচ্ছি, খাবার নিয়ে আসছে, বাসা থেকে খাচ্ছি, আবার আসার পর মানে ব্যাগের মধ্যে হয়তো র্যান্ডম চিঠি পেতাম, গিফট পেতাম, এরকম। অনেক মজার, তাই না? হ্যাঁ, মানে তখন আসলে অত মজা লাগতো না, তখন খুবই উইয়ার্ড লাগতো যে আর আমার তখন ব্যাপার নরমালি ছিল, আরে আমি তো অনেক সুন্দরী, আমাকে তো চিঠি না না আমি একদম সুন্দর ছিলাম না, মানে আমি অনেক, এটাও একটা কথা না, মানে খুব টমবয় টাইপের ছিলাম। সো আমি আসলে ওগুলা, টমবয়রা সুন্দর হয় না। আমার ছোটবেলার ছবি দেখলে আমার কাছে আমাকে সুন্দর লাগে না, কিন্তু তখন এগুলা নিয়ে আসলে আমি আমার কাছে খুব ফানি লাগতো যে কেন এই কাজটা কেউ করবে। হ্যাঁ, বাট যখন আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ এখন কেন করে না, ততক্ষণ আসলে অনেক দেরি, ততদিনে আমি আসলে আমার প্রপার প্রফেশনাল লাইফে চলে গিয়েছি। আসলে চাইলেও তখন আমার এত সময় নেই, আর আমি যেহেতু অনেক আর্লি কাজ শুরু করেছি পড়াশোনার মাঝখানে, ক্লাস শেষ করেই আসলে হয়তো শুটে দৌড় দিতে হতো। সো আসলে আমি ওইটা ওভাবে এনজয় করতে পারি না আর। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম সেটা। তবে কখনো প্রেম করতে গিয়ে মানে ধরা খাওয়ার যে ব্যাপারটা আছে না, সেটা ছোটবেলায় কিন্তু সবাই হয়েছে। আমার ছোটবেলায় আমার প্রেম অনেক বড়বেলায় হয়েছে, এবং তখন আমার ফ্যামিলিকে অলরেডি আমি জানাতে পারতাম এরকম। মানে আমার ফ্যামিলি তো মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কোনো প্রেম আসে না, তখন আসলে যেমন জায়গা ছিলাম ওখানে প্রেম করার সুযোগ ছিল না। আর আমার মা কেমন তুমি তো জানো, আমার মা তো প্রেম করার কোনো সুযোগই আমাকে দেয়নি। বাট যখন আমি প্রেম করেছি তখন আমি বাসায় বলতে পেরেছি যে আমার বাবা মাকে যে আমার কাউকে ভালো লেগেছে, দেখো বাবা বলতে বাসায় নিয়ে আসো, কথা বলি, এরকম আর কি। আচ্ছা, আমি খুবই লাকি। ওকে, আমি আসলে সবকিছুই জেনে গিয়েছি এবং দর্শকদেরকেও জানাতে পেরেছি বলে আমার মনে হয়। একদম শেষের দিকেই চলে এসেছি, আমি একটু জানতে চাই যে আমি এটাও গোপন সূত্রে জেনেছি যে স্বপ্নম ফারিয়া ওটিটিতে খুব বড় একটা প্রজেক্ট সাইন করেছে, সেটা নিয়ে একটু কিছু জানতে চাই। ইজ ইট ট্রু? একটা বড় প্রজেক্ট আসছে, কিন্তু সেটার জন্য আসলে আমি নন ডিসক্লোজার সাইন করে এসেছি। আচ্ছা, আমি কোনো ইনফরমেশন এটা সম্পর্কে আচ্ছা পারবো না। সেটা যদি ইনফরমেশন নাও জানতে পারি তাহলে কো আর্টিস্ট কে সেটা তো জানতে পারবো না। না, কোনো কিছু ডিসক্লোজ করা যাবে না, বাট এটা আসলে একটা মেয়ের গল্প আর কি, মানে ওয়ামেন বেসড গল্প, যেটা আসলে আমাদের দেশে আসলে এই ধরনের গল্প একটু কম কাজ হয়। সো এটা আমার জন্য একটু অনেক এক্সাইটিং অ্যান্ড চ্যালেঞ্জিং। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই ওটিটি সিরিজ বা ওয়েব সিরিজ বা যেটাই আসছে সেটাতে হচ্ছে হিরো হচ্ছে স্বপ্নম ফারিয়া। না, শুধু স্বপ্নম ফারিয়া না, আরো মেয়েও থাকতে পারে, বাট হিরো হচ্ছে মেয়ে। ওকে ঠিক আছে, এতটুকুই যথেষ্ট। এটা সবাই অপেক্ষায় থাকলো, আমার কাছে মনে হয়েছে যেটা খুব এক্সাইটিং। আর দেবীর পরে স্বপ্নম ফারিয়াকে নতুন কোনো চলচ্চিত্রে আমরা পাইনি, সেটার আসলে কতদূর কি অবস্থা? আপু, আমার কাছে ওরকম কোনো স্ক্রিপ্ট আসেনি যেটা আমি করতে পারবো। মানে যে ধরনের স্ক্রিপ্টে আমি কাজ করতে চাই সে ধরনের স্ক্রিপ্ট না আসলে আসলে আমি ফিল্মে কাজ করতে চাই না। কারণ নাটকের ব্যাপারটা হয় কি, আমরা অনেক সময় অ্যাভারেজ নাটকেও কাজ করে ফেলি, কিন্তু ফিল্ম তো আসলে অনেক বড় একটা বিষয়, এবং ফিল্ম তো থেকে যায়। মানে একটা আমি না থাকলেও আসলে আমার ফিল্ম থাকবে। সো ফিল্মের ব্যাপার আসলে আমি খুবই চুজি, এবং আমি খুব ভালো স্ক্রিপ্ট না হলে আমি কাজ করতে চাই। বর্তমান সময়টায় বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে যে খুব সুন্দর একটা বাতাস বইছে। এবারে ঈদেও 6টারও বেশি, 8টা-9টা ভালো রিলিজ হচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গায় স্বপ্নম ফারিয়া তো মুভিগুলো দেখবে, কার মুভিটা সবার আগে দেখবে? আমি অনেকগুলো মুভি দেখার প্ল্যান করে রেখেছি। এখন যদি আমি একটা স্পেসিফিক নাম বলি তাহলে যেটা প্রবলেম হবে, এখানে আসলে আমার অনেক কাছের অনেক মানুষের মুভি আসছে। কেন?
অনেক আমার একটা স্পেসিফিক চয়েস থাকতে পারে। না, একটা মুভি আমাকে দেখতেই হবে, কারণ ওখানে আসলে আমার 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 ইন্ডাস্ট্রিতে একজন ডিরেক্টর আছে যাকে আমি বড় ভাই বলি, আমার রাজভাই মোহাম্মদ মোস্তফা কামাল ওমর দেখতে হবে। ওমর, ওটা আমাকে দেখতে হবে। অলরেডি আমি ওটাকে প্রমোশনও করেছি এবং ওটার যে প্রোটাগনিস্ট যিনি, ও আমার খুব কাছে, আমরা একসাথে মডেলিং শুরু করেছি, আমাদের অনেক বছরের বন্ধুত্ব। সো আসলে বন্ধু ভাই ব্রাদারদেরকে তো আসলে প্রমোট করতেই হয় সেটা। বাট কাজল রেখাও দেয়ালের দেশও দেখবো, তারপরে কাজল রেখাও দেখবো। সো আরো অনেকগুলো অনেকগুলো ভালো মনে আসছে। রাজকুমারও দেখবো, কারণ আমি গত ঈদে দেখেছিলাম প্রিয়তমা, আমার খুবই ভালো লেগেছে। সো দেখবো। ওকে, আমি জানি এমনিতেই স্বপ্নফরে খুব দ্রুত স্পিডি কথা বলে। এবার আমি আরো কিছু প্রশ্ন করব, খুবই ঝটপট স্পিডি অ্যান্সার চাই। জীবন যেখানে যেমন, স্বপ্নফরের জীবন এখন কেমন? আলহামদুলিল্লাহ, কান্ট কমপ্লেইন। নিজেকে নিয়ে সবচেয়ে বড় মিথ্যা কথা যদি কখনো হয়ে থাকে রিউমার হিসেবে, সেটা কোনটা ছিল? ওই যে আছে কি যেন নিউজ বললে মিস করছি সেটা। মার্ক জুকার, ও আচ্ছা, এক্স কে মিস করার সেই নিউজটা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আর যদি বলি যে এক্স এর সাথে হঠাৎ করে দেখা হয়ে যায়, প্রথম প্রশ্নটা কি হবে? বাবু কেমন আছে? ওকে, যদি টাইম মেশিন থাকে তাহলে স্বপ্নফারিয়া কোথায় ফিরে যেতে চাইবে? আমার বাবা বেঁচে ছিল যখন, আমি ওই টাইমটাতে ফিরে যেতে চাই, বিকজ আমার লাইফ অনেক ডিফারেন্ট ছিল যখন আমার বাবা ছিল। বুঝতে পেরেছি। জীবনে কি কোনো কিছু নিয়ে রিগ্রেট হয়? না, অ্যাকচুয়ালি রিগ্রেট একটু বড় করে বলতে হবে। আমার যতগুলো ভুল ছিল লাইফের বা যতগুলো ঠিক ডিসিশন ছিল, সবগুলো মিলিয়েই তো আসলে এখন আমি যে মানুষটা। সো আমি যদি ওই ভুলগুলো না করতাম, আজকে আমি এই মানুষটা হতে পারতাম না। সো আসলে রিগ্রেট করার আসলে কোনো সুযোগ নাই, কারণ আমি এখন আমার যে ভার্সনটা, আমার কাছে মনে হয় যে ইটস মাই বেস্ট ভার্সন। সো ভুলগুলো না করলে এই ভার্সনটা আসতো না। এমন কি কোনো কাজ আছে যে কাজটা স্বপ্নফারিয়া করতে পারেন? পারে না এমন কোনো কাজ আমার তো মনে হয় প্লেন চালাতে পারি না, সাইকেল চালাতে পারি না। প্লেন আর সাইকেল আর বাকি সবকিছু তার ট্রিটমেন্ট দিতে পারে। ও বেসিক ট্রিটমেন্টও পারবে। আমি বাবার সাথে চেম্বারে বসে থাকতে যাচ্ছিলাম। হ্যাঁ। সবচেয়ে পছন্দের অভিনেতাকে? সবচেয়ে পছন্দের অভিনেতা, আচ্ছা আমি যদি র্যাঙ্কিং করতে টম বলি, হ্যাঙ্কস। টম হ্যাঙ্কস হচ্ছে দেশের বাইরে আমাদের সবার খুব পছন্দের। বর্তমানে যে 9টা মুভি রিলিজ হচ্ছে, সেখান থেকে এখন যারা রিলিজ হচ্ছে যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের, তাদের মধ্য থেকে কার অ্যাক্টিং সবচেয়ে বেশি ভালো লাগে? এবার কার কার সিনেমা হচ্ছে আমি জানি, শাকিব খান আছে, শাকিব খান, রাজ, সিয়াম এবার মনে হয় রিলিজ হচ্ছে না। আচ্ছা, শুভ ভাই, আর সবাই তো ভালোবাসে। দেখো, অভিনয় যারা করে সবাই তাদের বেস্টটা দেওয়ার ট্রাই করে। মানে আমরা অনেক কষ্ট র্যাঙ্কিং করতে বলি যে র্যাঙ্কিং, আমি কে র্যাঙ্কিং করার, মানে আমি কিভাবে শাকিব খানকে আমি র্যাঙ্ক করবো? এক নম্বরই তো থাকবে শাকিব খান। শাকিব খান তো নাম্বার ওয়ান অ্যাক্টিং এর ক্ষেত্রে, লুক ওয়াইজ, সব দিক থেকে, ফিটনেসের ক্ষেত্রে। আর সিয়াম আর রাজের মধ্য থেকে যদি বলি যে না, আমি আমার দুই বন্ধুর মধ্যে মানে করা যাবে না, দুজনেই আমার খুব ভালো বন্ধু। এবং অ্যাক্টিং এর ক্ষেত্রে একজনকে এগিয়ে রাখা যাবে, আবার স্মার্টনেস এর ক্ষেত্রে তখন কোনটাকে আগে এগিয়ে আসবে? আমার বন্ধুদের মাঝখানে আমি কোনো প্রকার কম্প্যারিজন করি না, আমার বন্ধুরা বেস্ট। আরফিন শুভ নাকি আরফান নিশো? আরফিন শুভ নাকি আরফান নিশো? আমি তো শুভ ভাইয়ের সাথে কখনো স্ক্রিন শেয়ার করিনি, বাট আমার ওনাকে দেখতে স্ক্রিনে খুব ভালো লাগে। বাট আমি নিশোর সাথে কাজ করেছি, আমি ওর সাথে অনেক নাটক করেছি। নিশো অ্যাজ আ কো-স্টার, ওর সাথে অ্যাক্টিং করলে আমার অভিনয় খুব ভালো হয়, আমাদের কেমিস্ট্রি খুব ভালো। সো আমার ওর অভিনয়ও খুব ভালো লাগে। সো আসলে কম্পেয়ার আমি করতে পারবো না। তমা মির্জার কথা যদি বলি, দেন তমা মির্জা, পূজা চেরি, বা এখন বুবলি, অপু বিশ্বাসের যদি এবার মুভি নেই তারপরও, এবং এদের মধ্যে ভাবনা, নতুন যারা ভালো ভালো কাজ করছে, তাদের মধ্য থেকে মানে কার অ্যাক্টিং সবচেয়ে বেশি, মানে এক্ষেত্রেও যদি একটু জানতে চাই। আমি আসলে সবার খুবই কম কাজ দেখেছি, হ্যাঁ, আমি এজন্য আমি আসলে কম্পেয়ার করতে পারবো না, কিন্তু আমি এটা বিশ্বাস করি। পরিমণি আরেকটা নাম আছে, পরিমণিও তো ভালো অভিনয় করে। বুবলিকে আমি শুনেছি যে ওনাকে ইয়েতে খুব ভালো অভিনয় করেছে, লাস্ট মুভি যেটা দেখা হয়নি। হ্যাঁ, তমা মির্জার অভিনয় দেখেছিলাম সুরঙ্গতে। আমি আরেকটাকে কি যেন বললাম না, পূজা চির অভিনয় দেখেছিলাম সিয়ামের সাথে। সো আমি খুব বেশি যে কাজ দেখেছি তা না, একটা দুটা কাজ দেখেছি। একটা দুটা কাজ দেখে তো আসলে আমি কম্পেয়ার করতে পারবো না, বাট সবাই আমি বলবো যার যার জায়গা থেকে অনেক ভালো করে, কারণ এখন খুবই কম্পিটিশন একটা টাইম। একটা প্রজেক্ট যদি ভালো না হয় অনেকটাই পিছিয়ে যায়। রিসেন্ট যে কাজগুলো হচ্ছে সেখান থেকে কোনো একটা কাজ দেখে কি স্বপ্নফেরা মনে হয়েছে ইস এই কাজটা যদি আমি করতে পারতাম? হয়েছে, অ্যাকচুয়ালি কাছের মানুষ দূরে থুইয়া দেখে আমার কাছে মনে হয়েছে যে এরকম চরিত্রে আমি কাজ করতে চাই। ওখানে ফারিন খুব ভালো অভিনয় করেছে, আমি ওটাই করতে চাই তা না, বাট এই ধরনের চরিত্রে কাজ করতে চাই। ও হ্যাঁ, তাসনিয়া ফারিনের কথাও বলতে হবে যে ও খুবই ভালো অভিনয় করেছে। ফারিনের অভিনয় ভালো লাগছে। ফারিনের সামনে ফিল্ম আসছে। জয়া হাসান, জয়াপা তো রিসেন্ট না, জয়াপা তো আসলে অল টাইম। হ্যাঁ, মানে
উনি একটা লেজেন্ড লেভেলে চলে যাচ্ছে। আসলে আমি লেজেন্ড বলতে পারবো না, কারণ এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা স্টেটমেন্ট হবে যদি বলি, বাট উনি তো অ্যাকচুয়ালি ওই জায়গাটায় নিজেকে নিয়ে যাচ্ছে। সো ওনার সাথে আসলে আমি কারো আসলে কম্পেয়ার করতে চাই না। ওনার জায়গাটা সম্পূর্ণভাবে আমি বলবো আলাদা। তার এর মধ্যে নতুন যারা কাজ করছে তার মধ্যে ফারিনের কাজ আমি সবসময় বলি যে ওকে আমি পছন্দ করি। মেজাবিন ফিল্ম করছে, সো ওইটা নিয়ে আমি এক্সাইটেড, বিকজ ও অনেক বছর পরে ও শি ডিসাইডেড টু ওয়ার্ক অন মুভিজ। সো খুব ভালো কিছু না হলেও কাজ করবে না। সো ওইটাও সব মিলিয়ে আসলে আমাদের মুভি ইন্ডাস্ট্রিজ এখন একেবারে টোটালি ডিফারেন্ট। লাস্ট কোয়েশ্চেন আমার, সেটা হচ্ছে কখনো কখনো স্বপ্ন ফারিয়া কি মানে অনিচ্ছাকৃত মিস্টেক বলো বা মিথ্যা কথা বলে কিনা? মিথ্যে বলার চেষ্টা করি যে যাতে না বলতে হয়, মানে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি। কখনো কারো কাজ ফাঁসানো হয়েছে? ইচ্ছা করে ফাঁসানোর জন্য কখনো আমি কারো কাজ ফাঁসাইনি। এমন যদি হয়েছে ধরো আমি হঠাৎ করে সিক হয়ে গিয়েছি বা কোনো একটা বড় সমস্যা, তখন আমি এক্সপ্লেন করেছি সবসময় যে আমার এটা একটা প্রবলেম হচ্ছে, বাট আমি খুব অনেস্টলি বলতে পারবো যে আমি কখনো ইচ্ছা করে কারো কাজ ফাঁসাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে স্বপ্ন ফারিয়ার স্ট্যাটাস যাই দেয় তাই ভাইরাল হয়ে যায়, কখনো কি অ্যাটেনশন সিকিং এর জন্য কোনো স্ট্যাটাস দেওয়া হয়েছে কি? তোমার মনে হয় আমার কখনো কারো অ্যাটেনশন না, আমার আমি মনে হয় কখনো এরকম না, কখনো আমার মনে হয় না। তার মুখ থেকে জেনে নিলাম, দর্শকরা দেখো আমি এমনিতেই যখন কথা বলি, আমার যারা ফ্রেন্ড আছে ওদের সাথেও যখন আমি কথা বলি আমি খুবই সার্কাস্টিক কথাবার্তা বলি। আমি সবসময় অলওয়েজ অন লাইক ফান মুড, হাসাহাসি করছি বা আমরা নিজেরা নিজেদেরকে পচাচ্ছি। আমার ফ্রেন্ডরাও আমাকে প্রচুর পচায়, এমন না যে আমাকে পচায় না, আমিও কিন্তু প্রচুর পচানি খাই। সো আমি এরকমই। থ্যাংক ইউ সো মাচ শবনম ফারিয়া। আসলে যখনই দেখা হয় তখনই, সেটা শো হোক শো এর বাইরে হোক, আমি অলওয়েজ একটা খুব সুন্দর একটা মানে পজিটিভ একটা ভাইব পাই, ঠিক তেমনি খুব সুন্দর একটা সময় কাটে। সো অনেক অনেক ধন্যবাদ, ঈদ মোবারক। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আমি খুব বেশি মানে টক শোতে যেতে পছন্দ করি না, ইন্টারভিউ আমার একদম পছন্দ না, জাস্ট বিকজ তুমি আছো দেখে আমি এখানে এসেছি। সো থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, অ্যান্ড দর্শকদেরকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনার ঈদের এই ছুটির দিনগুলো অনেক ভালো কাটুক। ঈদ মোবারক। দর্শক, ঈদ মোবারক। নিশ্চয়ই আজকের সময়টা একটু হলেও ভালো কেটেছে, তাই না? এরকম কথা আমি সবসময় দিই এবং কথাটা কিন্তু দিয়ে রাখি। আবারও আমি ফিরে আসবো আপনাদের এই স্পেশাল এই আয়োজনে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ঈদ মোবারক। নিজেকে ভালোবাসবেন, তাহলে চারপাশের মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন।